এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আনিস শেখ নিজেকে রৌনকের গডফাদার বলে অভিমান করতে পছন্দ করে। যখন যে মুহূর্তে লোকটার প্রয়োজন অনুভব করেছে রৌনক, জাদু বলে লোকটাকে উপস্থিত হয়েছে ওর সামনে। শুরু থেকে রৌনককে ভীষণ পছন্দ করে এসেছে আনিস। সৃষ্টি ছাড়া ছেলেটার মধ্যেও কি যেন একটা ব্যাপার আছে। ওর নডরায় স্বভাবটা মূলত আকর্ষিত করেছে আনিসকে। নিজের পরিবারের সদস্যগুলোর মধ্যে এই বিশেষ গুণটির অনুপস্থিতির কারণে বাইরের যোগ্যতার সন্ধান করতে হয়েছে। নিজের ছেলে মেয়েদের নিয়ে অসন্তোষ রয়েছে আনিস শেখের মধ্যে। মরা পোকার মতো বিকারহীন একটা ছেলে আর নারীত্বে ঠাসা একটা মেয়ে, রূপবতী কিন্তু বোকাশোকা। আনিস পরবর্তী সংসার এবং ব্যবসার হাল ধরবার জন্য উপযুক্ত ওরা কেউই নয়। ওদের উদাসীন্য আচরণগুলো অপারগতার স্বীকারোক্তি। নিজের বিশাল সাম্রাজ্যটা সামলানোর জন্য শক্ত সামর্থ্য সুপুরুষের খোঁজ বহুদিন যাবৎ করে আসছে আনিস শেখ। সৃষ্টিকর্তার বিশেষ দৃষ্টি ছিল বলা যায়। খুঁজে পেতে বেশি দেরি হয়নি। সর্বদিক দিয়ে রৌনকের চাইতে অধিক যোগ্য তল্লাটে কাউকে খুঁজে পায়নি আনিস। বিজনেসে যুক্ত করা এবং শুরুতে কঠিন কর্মভার রৌনকের জন্য একটা পরীক্ষার মতো ছিল। আনিসকে সন্তুষ্ট করে সে ল্যাটার নম্বর পেয়ে পরীক্ষায় পাশ করেছে। এরপরে পরিকল্পনা করে ফেলে আনিস। পানি প্রার্থী তার একমাত্র কন্যা অহনার সাথে যত দ্রুত সম্ভব রৌনককে পানিবদ্ধ করে ফেলবে। সহায় সম্পদের অভাব তো তার নেই। এছাড়া আনিস শেখের জামাতা হলে রাজনীতির ক্ষেত্রটাতে বিশেষ সুবিধা রৌনক পাবে, অবশ্যই পাবে। সব দিক বিবেচনায় বিয়ের প্রস্তাবটা রৌনকের কাছে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই বলে ধারণা আনিস শেখের। আনিস ভেবেছিল রৌনক সাধারণ সম্পাদক হয়ে গেলে অহনার সাথে ওর এঙ্গেজমেন্টটা করে রাখবে। ব্যবসার অবস্থা এখন রমরমা। রৌনকের তত্ত্বাবধানে ফুলে ফেঁপে বিষয়ের আকার ধারণ করছে অল্প দিনে। দায়িত্বের বোঝা কিছুটা ওর কাঁধে স্থানান্তর করে একটু নির্ভর হওয়ার বাসনা আনিস শেখের। কিন্তু সাজানো গোছানো সকল ইচ্ছে পরিকল্পনাকে মাটি করে হঠাৎই কোন রূপ দেখালো রৌনক তাকে। কাউনিয়ার সেই সন্ধ্যাটা বেশ ভাবাচ্ছে আনিস শেখকে। সেদিনের রৌনক যেন একটু বদলে যাওয়া, একটু অন্যরকম। অল্পেই হাতের মুঠো খুলে বেরিয়ে যাওয়ার মতো পরাক্রমশালী। ওর হিংস্র দু চোখে কিসের একটা প্রলেপ পড়েছে। হিংস্রতা কমে গেছে, দৃষ্টির ভাষা ভিন্ন। এতদিন পর আকস্মাৎ এই ভিন্নতার কারণ কি খুঁজে বের করা অনিবার্য। ইজি চেয়ারে পেটের উপর 2 হাত জড়ো করে মূর্তিমান বসে এসব চিন্তা করছেন আনিস শেখ। চিন্তার এক পর্যায়ে হাত উঁচে বাইরে দাঁড়ানো অনুচর একজনকে ডেকে পাঠালো গম্ভীর কণ্ঠে। উপস্থিত হলে নিচু নিচু গলায় আদেশ করলো, রৌনকের প্রত্যেক মিনিটের হিসাব আমার চাই। কই যাইতেছে, কি করতেছে, কার লগে মিশতেছে, সব কিছু খোঁজ আমারে আয়না দিবি। তবে ওই জানি টের না পায়, মনে থাকবে? আদেশের বিপরীতে বিনীত ভঙ্গিতে মাথা দুলালে পুনরায় হাত নেড়ে অনুচরকে সরে যাওয়ার ইশারা করলো আনিস শেখ। আনিসের একটা নীতি আছে, কঠিন থেকে কঠিন শত্রুকেও সে 3টে করে সুযোগ দেয়। 3 সুযোগের মধ্যে শত্রু তার আনুগত্য স্বীকার না করলে বেঁচে গেল, আর না করলে রৌনক সেখানে তার দলের বন্ধুরূপ। না জেনে হয়তো একটা কাজ করে ফেলেছে, এত ছোট অপরাধকে আপাতত গোনায় ধরবে না আনিস। তবে এরপর থেকে ওর জন্য 3টে সুযোগ বরাদ্দ থাকবে। সময়ের আগে ফিরে এলে ভালো, নয়তো ওরও সে অবস্থায় করা হবে যা আনুগত্য স্বীকার না করা শত্রুগুলোকে করা হয়, একটি নৃশংস মৃত্যু। কয়েকদিন যাবৎ শরীরটা ভালো যাচ্ছে না রঞ্জু সাহেবের। অল্প পরিশ্রমে কেমন দুর্বল হয়ে পড়েছেন। সারাটা জীবন নিয়মতান্ত্রিক জীবনযাপনের অভ্যাস তার। স্ত্রী বিয়োগের পরও নিয়মের কোনো এদিক সেদিক হয়নি। পরিবারের লোকগুলোর বিশেষ নজর ছিল এসবের উপর, এখনও আছে। তবে মাঝখান থেকে তিনি পাল্টে গেছেন। বয়সের ভার পাল্টে দিচ্ছে তাকে। রুটিন অনুযায়ী আজ কলেজে ক্লাস আছে 2টো, বেলা করেই ক্লাস। তবু যেতে ইচ্ছে করছে না, অগ্রহায়ণ যাবে যাবে করছে। প্রকৃতিতে শীতের আমেজ পড়ে গেছে ইতিমধ্যে। না শীত না গরম। এই আবহাওয়াটা শরীর খারাপের অন্যতম কারণ বলে মনে করছেন রঞ্জু সাহেব। না, গরম পানির অভ্যাস করে নিতে হবে বলে মনে হচ্ছে। বৌমাকে বলতে হয়। গা থেকে কাঁথা সরিয়ে পাশ ফিরে শুতে দরজায় টোকা পড়ল দুটো। ধীরে সুস্থে উঠে বসে চশমা চোখ গলিয়ে তাকাতে চৌখাটের কাছে অতনুকে দাঁড়ানো দেখলেন রঞ্জু সাহেব। হাতে ইশারা করে বললেন, এসো ভেতরে এসো। কি ব্যাপার? এই বড় বাবা ভালো আছে?
ইতস্ততভাবে হেসে প্রশ্ন করলো অতনু। এক ছাদের নিচে থেকেও সচরাচর বড় বাবার মুখোমুখি হয় না সে। তার সাথে বড় বাবার দূরত্ব ছোটবেলা থেকে, অতিরিক্ত নীতিবোধে তার অ্যালার্জি। বিষয়টা অজানা নয় বড় বাবারও, তাই অন্য ভাই বোনদের নিয়ন্ত্রণে রাখলেও অতনুর বেলায় তেমন প্রচেষ্টা তিনি করেননি। বিষয়টা একদিকে স্বস্তির। আছি, ভালোই আছি। তো তুমি হঠাৎ কোনো জরুরি বিষয় নাকি? স্ল্যাশের সাথে কথাটা বললেন রঞ্জু সাহেব। গায়ে মাখল না অতনু। মন মেজাজ সর্বোচ্চ রকমের ঠান্ডা রেখে কৃত্রিম বিনয়ী জমিয়ে তবে সেই দুয়ারে পা রেখেছে। এত সহজে ধৈর্যচ্যুতি হওয়ার নয়। দুপা এগিয়ে গিয়ে বিস্তর হাসি হেসে মাথা নাড়ল সে। বলল, তেমন জরুরি নয়, তবে একটা আর্জি নিয়ে এসেছি বড় বাবা। আরজি? কিসের আরজি? চশমা খুলে টেবিলে রাখতে রাখতে শুধালেন রঞ্জু সাহেব। বিনিময়ে উত্তরটা দেবেই অতনু তার পূর্বে মাঝারি সাইজের বোল ভরে ধোয়া ওঠা গরম পানি নিয়ে উপস্থিত আসমা। বড় একটা সালাম দিয়ে সহাস্যে পানির পাত্র হাতে ভেতরে প্রবেশ করতে করতে সে বলল, তা সব পরে হবে, আগে বড় বাবাকে একটু ভাপ নিতে দাও তো। দুদিন থেকে দেখছি ওনার হাঁপানির টানটা বেড়েছে। আম্মাকে জানাতেই বললেন জলদি করে গরম পানি করে দিতে, ভাপ নিলে উপকার হবে। বড় বাবা একটু আসুন তো, ইজি চেয়ারটায় বসুন। পানি টাওয়েল সব নিয়ে এসেছি আমি। আহা, খামোখা তুমি কষ্ট করতে গেলে কেন বৌমা? ওষুধের কাজ হয়ে যেত। কিছু কষ্ট নয়, ওষুধের পাশাপাশি এটা নিলে দ্রুত সুস্থ হবেন। আসুন তো। পানির পাত্র একদিকে নামিয়ে রেখে চেয়ার টেবিল সেট করতে ব্যস্ত হয়ে পড়ল আসমা। তা দেখে মৃদু হেসে বিছানা ছেড়ে নামতে নামতে অতনুর উদ্দেশ্যে রঞ্জু সাহেব বললেন, আরজিটা বলে ফেলো অতনু, আমি শুনছি। জরুরি কথার মধ্যে হুট করে আসমার আগমন খানিক বিরক্তির উদ্রেক সৃষ্টি করেছিল অতনুর মধ্যে। তথাপি বাইরে তা প্রকাশ করল না। পূর্বে ন্যায় বিনীত ভঙ্গিতে বলল, আপনি বোধহয় জানেন আমাদের সংগঠনের সদ্য কমিটি নির্বাচন হয়ে গেল এবং বিপুল ভোটে জয়লাভ করে আমি সভাপতির আসনে অধিষ্ঠিত হয়েছি। শুনেছি, তোমাকে অভিনন্দন সেজন্য। ধন্যবাদ বড় বাবা। হাত পিছু মুড়ে ক্ষীণ হাসল অতনু। বলল, প্রাপ্তির পর তো ছেলেপেলে বা ছাড়ছে না। তাদের আবদারের বিষয়টা মাথায় রেখে ছোট্ট আয়োজনে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে চাচ্ছি বাড়িতে। করবে? আমার পারমিশন নিতে হবে কেন? এর পূর্বেও এমন অনেক অনুষ্ঠানের আয়োজন করেছো তুমি বাড়িতে, নিষেধাজ্ঞা তো নেই আমার। জি নেই, তবে এবারের অনুষ্ঠানটায় আপনার উপস্থিতি কাম্য বড় বাবা। আসলে এমপি নিজাম চৌধুরী এবার শহরে আছেন। আমরা যেহেতু তারই আন্ডারে কাজ করছি, তাই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তাকে আমন্ত্রণ করা হয়েছে। আপনি যদি থাকতেন। কথা সম্পূর্ণ করল না অতনু। ওর বিপরীতে কিছু বলবেন রঞ্জু সাহেব, তোর মধ্যে হুট করে গরম পানির বোল টেবিলে রাখতে গিয়ে অসাবধানতা বশত পুরো বোল উল্টে গিয়ে গরম পানি সব নিজের দুপায়ে ফেলে দিল আসমা। সাথে সাথে ব্যথায় মুখ কুচকে গেল ওর। পা চেপে ধরে নিচে বসতে বসতে অজান্তে মৃদু চিৎকার বেরিয়ে এলো গলা ছেড়ে। তা দেখে নিজের জায়গা থেকে তৎক্ষণাৎ ছুটে এসে ওর বাহু ধরল অতনু এবং রঞ্জু সাহেবও ব্যতিব্যস্ত হয়ে এগিয়ে এসে ওকে বিছানায় বসানোর নির্দেশ দিলেন। আসমার ত্বক ভীষণ ভীষণ সেন্সিটিভ। পানি ফুটন্ত গরম না হলেও যে তাপ সেটুকুই ওর শরীরের পক্ষে অসহনশীল। পরিমাণের বেশি হওয়ায় নিমিষে সাদা ধবধবে পা আঁচে লাল টুকটুকে, অসহনীয় যার দহন। না চাইতেও দু চোখ বেয়ে ঝরঝর করে পানি নামতে লাগলো আসমান। গা কাঁপতে লাগলো থরথর করে। কম্পমান ওকে এক হাতে শক্ত করে জড়িয়ে ধরে একাধারে ধমক লাগাচ্ছে অতনু। অন্যদিকে রঞ্জু সাহেব ব্যস্ত ছুটে ডাক্তারের নম্বর ডায়াল করছেন। আসমার খেয়াল কিন্তু ওসবে কোনো দিকেই নেই। লেশমাত্র পায়ের ব্যথা অনুভব করতে পারছে না। তার দু চোখে অথই জল এবং ভয়ে কম্পিত হওয়ার মূল কারণ ব্যথা নয়, বরং নিজাম চৌধুরী এই নামটা। সকলের অলক্ষ্যে অস্থিতিশীল ওর মস্তিষ্ক এই মুহূর্তে পুরনো এক স্মৃতির আনাগোনা শুরু হয়েছে, যা ও জ্ঞানত কিংবা দুঃস্বপ্নে কভু স্মরণ করতে চায় না। ও স্মরণ করতে চায় না জীবন পাল্টে দেয়া ঝড় বাদলার ওই বিকেলটাকে, যে বিকেলে প্রকৃতির তাণ্ডব লীলার সাথে সাথে ওর হাসি খুশি জীবনে নেমে এসেছিল এক মহাপ্রলয়। প্রলয়ে ভেসে যাওয়ার পরের অভিশপ্ত একটা রাত, বদ্ধ প্রকোষ্ঠের তমসা ফুরে নিরীহ একটা মেয়ের আত্মচিৎকার, সম্ভ্রম রক্ষার সর্বান্তকরণ চেষ্টা এবং দুটো নরপশুর পশুত্বের কাছে চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার দুঃসহ স্মৃতিটাকে ও কিছুতেই মনে করতে চায় না, কিছুতেই না।
স্মৃতির ঝাপটা প্রবল হলে ভয়ে আতঙ্কে জমে গিয়ে ঠিক সেদিনের মতো করে বাঁচার অভিপ্রায়ে গলা ফাটানো আত্মচিৎকার যোগে হাতের মুঠো শক্ত করে অতনুর শার্ট চেপে ধরে আসমা বিড়বিড় করে উঠল। ভীষণ যন্ত্রণা হচ্ছে, ভীষণ। প্লিজ বাঁচাও আমাকে, প্লিজ। বহু কষ্টে একটা লাইন উচ্চারণ করতে না করতে চোখের সামনে সব ঝাপসা দেখতে লাগলো মেয়েটা। তথাপি স্পষ্টভাবে একবার ঠোঁট না দিয়ে আকস্মাৎ ঢলে পড়ল অতনুর গায়ে। একরাশ দুশ্চিন্তা এবং আতঙ্কগ্রস্ত হতবুদ্ধি অতনু সহসা দুহাতে জড়িয়ে নিল অর্ধাঙ্গিনীকে নিজের বুকে। বিচ্ছিন্ন কিছু স্মৃতি ওর মনস্পটেও নাড়া দিয়ে গেল পলক ভাবে। কেন যেন মনে হলো একই রকম দৃশ্য এর আগে ঘটেছে ওর সামনে। ভয় মিশ্রিত একই লাইন পূর্বেও একবার শুনেছিল ও অবচেতন কিংবা অর্ধচেতনে, কিন্তু কার কাছে, কোথায় বা দেখেছিল সে এমন দৃশ্য? মস্তিষ্কে জোর প্রয়োগ করলেও তড়িৎ কিছু স্মরণে এলো না অতনুর। বৃথা চেষ্টা বাদ দিয়ে আসমাকে কোলে তুলে নিয়ে সে ছুটল জিপের কাছে। অতি সত্বর মেয়েটাকে হাসপাতালে নিতে হবে। এতটুকু সময়ের মধ্যেও কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারল না অতনু। হাসপাতাল জায়গাটা অতনুর বিশেষ পছন্দ নয়। অপছন্দের যদিও তেমন কোনো কারণ নেই, তবে জটিল সমস্যা না হলে এদিকটা মারানোর চেষ্টা করে না সে। অবশ্য প্রয়োজনও পড়ে না, কারণ হাসপাতালে কোনো ঘোরার জায়গা নয়। এখানকার আকাশ বাতাস ভারী হয়ে থাকে দুঃখ, কষ্ট, হাহাকার নামক বিষাক্ত নিঃশ্বাসে। এতখানি শৈবার সহান শক্তি একজন সুস্থ স্বাভাবিক মানুষের নেই। তবে পৃথিবীতে কিছু ব্যতিক্রম ঘটনাও ঘটে। আমাদের আশেপাশে ব্যতিক্রমধর্মী মানুষের বসবাস। দুঃখ কষ্টকে যারা খুব কাছ থেকে দেখতে চায়, জানতে চায় সে যতটা খারাপ অবস্থানে আছে তার চেয়ে অধিক শোচনীয় অবস্থায় অন্য কেউ পড়েছে কিনা, এই জানার আগ্রহটা মেটানোর জন্য হাসপাতাল একটা অপশন। এখানে এলে একমাত্র জানা যায় স্রষ্টা সৃষ্ট জগৎটা হরেক রকমের সমস্যায় মোড়ানো। কারোর কাছে হয়তো নির্গমন পথ আছে, কারো কাছে নেই। দুঃখ কষ্ট হাহাকার বিষয়গুলো বেশ বিরক্তিকর লাগে অতনুর কাছে। ওর জীবনে দুঃখ কষ্টের গল্প তেমন নেই। অতনুর ধারণা জীবনের চড়াই উতরাইগুলোকে নির্বিকার চিত্তে পাশ কাটাতে জানেও। এজন্যই জটিলতায় পর্যবসিত হতে হয় না। করিডরের শেষ মাথায় পেতে রাখা বেঞ্চে বসে আছে অতনু। যদিও এই মুহূর্তে তার আসমার কাছে বসে থাকা উচিত ছিল, তবে বড় বাবার ধমক খেয়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। ডাক্তার বললেন আসমা নাকি দীর্ঘদিন যাবৎ পিটিএসডিতে ভুগছে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। সাধারণত কোনো দুর্ঘটনা, সহিংসতা, মর্মান্তিকভাবে প্রিয় কারো মৃত্যু, এরকম কোনো ধরনের ভীতিকর ও কষ্টদায়ক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলে এই জটিল রোগটা দেখা দিতে পারে। আজকের আসমার অস্বাভাবিক আচরণের কারণও এটাই। কথাটা শোনার পর থেকেই বড় বাবা ভায়োলেন্ট হয়ে আছেন অতনুর উপর। তার ধারণা আসমার সকল দুশ্চিন্তার কেন্দ্রবিন্দু অতনুই। সে যে অপকর্মগুলো করে বেড়ায়, কোনোভাবে আসমা তার খবর পেয়েছে। এছাড়াও বহুদিন হয়ে গেল মেয়েটার বাবা মায়ের সাথে কোনো প্রকার যোগাযোগ নেই। সবকিছু মিলিয়ে একটা দ্বিমাত্রিক চাপের কারণে জন্ম নিয়েছে রোগটা। দায়িত্ব নিতে না পারলে বিয়ে কেন করেছে সহ এক গাদা তিক্ত কথা শোনাতে শুরু করলেন বড় বাবা। একে তো আসমাকে নিয়ে দুশ্চিন্তা, তার উপর ওনার কথাবার্তা। ক্রমেই মেজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল অতনুর। সে নিজেই তো স্বস্তিতে নেই। আসমা তার স্ত্রী কোনো রোগে আক্রান্ত, এই খবরটা তো তার জন্য বেদনাদায়ক। এক ছাদের নিচে এক ঘরে বসবাস করেও মেয়েটার শরীরের মনের খোঁজ সে রাখতে পারল না। বিষয়টা অত্যন্ত লজ্জার। দুশ্চিন্তা তো তার এক ফোঁটাও কম নয়। তবে এই মুহূর্তে এতগুলো কথার মানে কি? আসমার সাথে খোলামেলা যে কথা বলবে তারও সুযোগ নেই। সিডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে ওকে। হাসপাতালে নিয়ে আসার আগে পথে জ্ঞান ফিরেছিল ওর। জ্ঞান ফেরার পর কি অদ্ভুত এবং অস্বাভাবিক সব আচরণ করছিল। যন্ত্রণা হচ্ছে। শব্দটা আওড়াতে আওড়াতে অতনুকে এক প্রকার খামচে ধরে ঠকঠক করে কাঁপছিল। সাথে আরো কিছু বলছিল বোধহয়, অতনুর বোধগম্য হয়নি। তবে আসমার এসব অদ্ভুত আচরণে ও চমকিত সুস্থ স্বাভাবিক মেয়েটা বলা নেই কওয়া নেই এ কেমন আজগুবি রোগে পেয়ে বসলো। না, বিষয়টা খতিয়ে দেখতে হচ্ছে। বসে থেকে সময় নষ্ট করার চাইতে যত দ্রুত সম্ভব ঘটনার তল খুঁজে বের করা বেশি গুরুত্বপূর্ণ মনে করলো অতনু। কেবিনে গিয়ে দেখলো আসমা তখনও ঘুমে। পাশে রঞ্জুর সাহেব স্টিলের টুলে বসা, এক মনে তসবি পড়ছেন আর দোয়া দুরুদ পড়ে ফু দিচ্ছেন আসমার মাথায়। ছোট্ট শ্বাস ফেলে ইতস্তত ভাবে অতনু বলল, এই বড় বাবা, আমি একটু বেরোচ্ছি, জরুরি কাজ পড়ে গেছে।
বিনিময়ে শীতল দৃষ্টি নিক্ষেপ করলে মানে মানে কেটে পড়লো অতনু। বাইরে বেরোতেই মনে পড়লো দীর্ঘক্ষণ যাবৎ সিগারেটে পিপাসা অনুভব করছে। হাসপাতাল বলে সিগারেট বের করার সাহস করেনি, তবে এখন বাইরে পিপাসাটা মিটে ফেলা যাক। দুঃখজনকভাবে প্যান্টের 2 পকেট, পাঞ্জাবির পকেট সবখান চেক করলেও সিগারেটের দেখা মিলল না। নিশ্চয়ই ছেড়ে এসেছে। যা তাড়াহুড়া ছিল, অগত্যা জিভ বের করে রাস্তার ওপাশে একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। দোকানদার অতনুকে চিনে, জিভ দেখে দৌড়ে নেমে এলো সে দোকান থেকে। খুচরো পয়সা বাড়িয়ে দিয়ে ইশারে অতনু বোঝালো সিগারেট চায় সে। কোনো রকমে টাকাটা হাতে নিয়ে পুনরায় ছুটে সিগারেট এনে দিল দোকানদার, দেয়া সলাই সমেত। এমনকি কাঠে ঠুকে সিগারেটটাও জ্বালিয়ে দিল। অতনু খুশি হলো খানিক। প্রসন্নতার উপরেই বকশিস জুটে দিয়ে গেল দোকানির ভাগ্যে। সালাম জানিয়ে সে সহাস্যে টাকা হাতে দোকানের ভেতর চলে গেল। সিটে হেলান দিয়ে ধীরে সুস্থে সিগারেটে টান দিল অতনু। নাকে মুখে ধোঁয়া ছাড়তে ছাড়তে ভাবলো সর্বপ্রথম যেতে হবে শ্বশুরালয়ে, মানে আসমার বাবার বাড়ি। যদিও শিও নয় এই সময়টা শ্বশুর মশাই উপস্থিত থাকবেন কিনা, তবে শাশুড়ি আর শালিকারা তো আছে, তারা থাকলেই হয়ে যাবে। এছাড়া শ্বশুর মশাই না থাকায় সুবিধা বেশি। ভদ্রলোক ভীষণ কাঠখুট্টা, পেশায় উকিল বলে কণ্ঠস্বরটাও রাশভারী। সবসময় মুখ গুমরা করে থাকেন। ওনার সাথে ঠান্ডা মাথায় কথা বলা অসম্ভব প্রায়। এমনভাবে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলেন, সুস্থ স্বাভাবিক মানুষ চাইলেও ভালোভাবে কথা বলতে পারবে না ওনার সাথে। এমন কাঠখুট্টা ভদ্রলোকের ঘরে কুসুমের মতো কোমল মেয়েটা জন্মালো কি করে ভেবে পায় না অতনু। সময় নিয়ে পুরো সিগারেট শেষ করে ফিল্টার ফেলে আরেকটা সিগারেট বের করলো প্যাকেট থেকে। 2 ঠোঁটের মাঝে গুজে 1.5 জ্বালাবে, তখনই হুট করে চোখ চলে গেল অপোজিটে হাসপাতালের সামনে। পাঁচালিত একটা রিক্সা থেকে পরিচিত কেউ একজন নামলো বলে মনে হলো অতনুর। সিগারেট নামে সন্দিগ্ধ চোখে ভালো মতো তাকানোর চেষ্টা করলো সে। ওনার আড়ালে মেয়েটার মুখমণ্ডল এক সাইড দেখা যাচ্ছে, তবে দেহাবয়বের কারণে মনে হচ্ছে অন্য কেউ নয়, ও উর্বশী। কিন্তু উর্বশী এখানে কেন? প্রশ্নবোধক চাহনি যুগে আর কিছুটা ক্ষণ নিরীক্ষণ করতে চাইলেও এদিক থেকে সুযোগ দেয়া হলো না। কোনো রকম ভাড়া মিটিয়ে হড়বড় করে হাঁটা ধরলো উপাস্যের মানবী। গাড়ি থেকে নেমে গিয়ে নিশ্চিত হতে চাইলেও কি ভেবে গেল না অতনু? এই প্রশ্নের উত্তর তো সে পরে খোঁজার চেষ্টা করবে, আগে যে উদ্দেশ্যে রওনা হয়েছে তা সফল হোক। অতনু যতটুকু শুনেছে, আসমার মা মানে তার খালা এবং একই সাথে শাশুড়ির বিয়ে হয়েছিল বরিশালে। কিভাবে এবং কেন দক্ষিণবঙ্গ থেকে উড়ে এসে উত্তরবঙ্গের মেয়েকে বিয়ে করেছিল তার খালু, এই গল্প স্পষ্ট নয় অতনুর কাছে। তবে মা বলেছিল অতনুর নানা স্বেচ্ছাচারী একজন মানুষ ছিলেন। মেয়ে সন্তান অপছন্দ করা তার ঘরে 3 মেয়ে হলো। কোনো রকমে কৈশোরে পা রাখলেই কন্যা সম্প্রদানের নিমিত্তে ব্যস্ত হয়ে পড়েছিলেন। বোনেদের মধ্যে অতনুর মা একটু জেদি একরোখা বলে বাপের মতামত তার উপর খাটেনি, তাই ভাগ্যই জুটেছিল ত্যায্য কন্যার তকমা। ভাগ্যিস সেই সময়টাতে অতনুর বাবা এসে পাশে দাঁড়িয়েছিল, শক্ত করে হাতটা ধরেছিল, নইলে ভেসে যেতে হতো শিল্পীকে। মেয়েদের প্রতি উদাসীনতার কারণেই বোধহয় কে কতটা দূরে চলে গেল এসব দিকে কখনো খেয়াল করার প্রয়োজন মনে করেননি অতনুর নানা। ঘটক যখন যে প্রান্ত থেকে পাত্র সন্ধান এনে দিয়েছে, ভালো ঘর বাড়ি দেখে কন্যা সম্প্রদান করে দিয়েছেন। ফলে এক খালার শ্বশুরবাড়ি হয়েছে বরিশালে, অন্যজনের ময়মনসিংহে। মা বেরিয়ে এসেছিল বলে এই শহর থেকে গেছে। আজব একটা পরিবার তার মায়ের পক্ষের। ড্রাইভিংয়ের মধ্যেই হেসে উঠল অতনু। ভাবনার মধ্যেও কখন পথ ফুরিয়ে গেছে খেয়ালই করেনি। বাড়ির সামনে জিপটা দাঁড় করে লুকিং গ্লাসে নিজের প্রতিচ্ছবি দেখে চুলে আঙ্গুল চালিয়ে খানিক পরিপাটি করে নেমে দাঁড়ালো। এই নিয়ে দ্বিতীয়বার শ্বশুরবাড়িতে পা রাখা। যে উদ্দেশ্যে এসেছে সে উদ্দেশ্যখানা কতটুকু সফল হয় এটাই এখন দেখার বিষয়। একটি বিকেল আমার নামে করে দিতে চেয়েছিলে না, আজ ফ্রি। ফোনের অপর প্রান্ত থেকে সুপরিচিত গলার স্বরটা ভেসে এলে আবেশে চোখ বুজে নিল উপমা। মিষ্টি করে হেসে মাথা এলিয়ে ক্ষীণ স্বরে বলল, এখন তো 2:30, 4:45টার দিকে পার্কের মোড়ে অপেক্ষা করব। একা আসতে পারবে? তো পারবো না, অবশ্যই পারবো, বড় হয়েছি তো আমি। ভ্রু কুচকে বলল উপমা। ক্ষীণ শব্দে হেসে উঠল রৌনক। কৌতুক সুরে বলল, তাই জলদি এসো তবে। কতখানি বড় হলো আমার প্রিয়তমা, স্বচক্ষে দেখতে চাই। দ্বৈতের কথার ভাঁজে লুকোনো দুষ্টুমিটা ধরতে পারল উপমা। মুখ নামিয়ে সলজ্জে হাসলো। তারপর কি মনে করে পড়ার সতর্কতার দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে কেউ নেই নিশ্চিত হয়ে অনেকটা ফিসফিসিয়ে বলল, পার্কের মোড়ে নয়, আপনি
প্রেস ক্লাবে আসুন। পত্রিকা অফিসের দিকটায় আমি দাঁড়িয়ে থাকবো। হুন্ডায় উঠাবেন বলেছিলেন না? ও, তোমার মনেও আছে? তো থাকবে না? আচ্ছা, আসবো। বাড়িতে কি বলে বেরোচ্ছ? বাড়িতে নেই তো আমি, এখনো মিতালিদের এখানে। একেবারে বেরিয়ে যাব, আপনার সাথে দেখা করে বাড়ি ফিরবো। সমস্যা হবে না তো? ভাবুক হয়ে শুধালো রৌনক। উত্তরে দুদিকে মাথা নাড়ল উপমা। বলল, ডালিয়া বাড়ি যাচ্ছে, ওর সাথেই বেরিয়ে যাব। আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত খালাম্মা, কত দিকে নজর রাখবেন। ঠিক আছে, সাবধানে এসো। সমস্যা হলে জানিও। জানাবো। রাখি তবে। মুচকি হেসে রিসিভার নামিয়ে রাখলো উপমা। তৎক্ষণাৎ পেছন থেকে গম্ভীর এক নারী কণ্ঠ বলে উঠল, কার সাথে কথা বলছিলে? ভয়ে জমে আত্মশূন্য হয়ে গেল উপমা। ঠকঠক করে কাঁপতে কাঁপতে জবাবদিহিতার নিমিত্তে পিছু ঘুরতেই ভয় সরে ভ্রুজোড়ায় কুঞ্চন পড়ল। কারণ পেছনে আর অন্য কেউ নয়, ডালিয়া দাঁড়ানো। নিশ্চয়ই এটা তার মজা। বান্ধবীকে বোকা বানাতে পেরেছে নিশ্চিত হয়ে মুখে হাত চাপা দিয়ে সে নিঃশব্দে হাসছে। উপমা ফিরলে নিঃশব্দে হাসিতে শব্দ যোগ হলো। তা দেখে চোখ বড় বড় করে কোমরে হাত রেখে কণ্ঠে রাগ ফোটাবার চেষ্টা করে উপমা বলল, তুই দুষ্টুমি করছিলি আমার সাথে, বদমাস। ইস, কি ভয়টাই না পেয়েছিলি তুই। হাসতে হাসতে উপমার গায়ে ঢলে পড়তে লাগলো ডালিয়া। ওর বেনি টেনে মাথায় টোকা মেরে কপট রাগে নাক ফুলিয়ে উপমা বলল, মারবো কিন্তু তোকে। আমারও তখন মুখের আগল ছুটে যাবে। বলে দেব তুই বাসায় ফেরার নাম করে। এ পর্যায়ে ঝড়ের ব্যাগে ছুটে এসে ওর মুখ চেপে ধরল উপমা। ঝাড়ি মেরে কিছু একটা বলবে, তখনই বাইরের ঘর থেকে মিতালির আম্মা দুজনের নাম ধরে ডেকে পাঠালেন দুপুরের খাবারটা সেরে নেওয়ার জন্য। দুই বান্ধবীর খুনসুটির মধ্যেখানে ভাটা পড়ে গেল। তড়িৎ ডালিয়ার মুখ থেকে হাত সরিয়ে বেরিয়ে গেল উপমা। যাওয়ার সময় চোখ রাঙানি দিতে ভুলল না। ওর চোখ রাঙানিতে ভয় তো পেলই না ডালিয়া, উল্টো উড়নায় মুখ চাপা দিয়ে নিঃশব্দে হেসে গেল। এরপর উল্লেখযোগ্য তেমন কিছু হলো না। খাওয়া দাওয়া শেষ করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ল দুজন। মিতালির মা রিক্সা ডেকে দিতে চেয়েছিলেন, পরে কি কাজে ব্যস্ত হয়ে পড়লেন বেচারি। উপমার সুবিধেই হলো তাতে। খালাম্মা তো অজানা নয় তার বাড়ি কোথায়। শেষে পরিকল্পনার সব ভেস্তে যেত। কথা অনুযায়ী রৌনক পত্রিকা অফিসের সামনে হুন্ডা নিয়ে দাঁড়িয়েছিল। উপমা গেলে দেখলো ঝুপড়ি চায়ের দোকানের সামনে হুন্ডায় হেলান দিয়ে সে চায়ে চুমুক দিচ্ছে। উপমাকে সামনে পেয়ে মিষ্টি করে হাসলো। বিনিময়ে উপমার ঠোঁটের কোণেও ফুটে উঠল অবর্ণনীয় হাসির ছটা। চায়ের কাপে ইশারা করে রৌনক জানতে চাইল সে চা খেতে চায় কিনা। মুখে জবাব না দিয়ে সরাসরি রৌনকের হাত থেকে চায়ের কাপটা টেনে নিল উপমা। যেদিকটায় রৌনকের ঠোঁটের ছোঁয়া আছে ঠিক ওদিকটায় ঠোঁট লাগিয়ে কুসুম গরম চায়ে চুমুক দিল। অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে হেলান দেয়া থেকে সোজা হয়ে দাঁড়ালো রৌনক। কিছু হয়নি এমনভাবে দ্বিতীয়বার চুমুক দিয়ে উপমা বলল, চাটা তো ভারী মিষ্টি, কনডেন্স মিল্কে বানানো বুঝি। এরপর বড় চুমুকে শেষ করে খালি কাপ রৌনকের হাতে ফিরিয়ে দিয়ে বলল, শেষ। কাপ হাতে কতক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল রৌনক। মস্তিষ্ক সজাগ হলে উপমার মাথায় আলতো করে হাত রেখে মাথা নেড়ে বলল, কি যে করো না তুমি। কাপ ফিরে দেওয়ার সময় দোকানদার তার পান খাওয়া হলদেটে লাল দুপাটি দাঁত বের করে চোখের ইশারায় উপমাকে দেখে বিস্তর হেসে প্রশ্ন ছুড়ল, ভাই ভাবে নাকি? মানিব্যাগ থেকে খুচরো পয়সা বের করতে করতে রৌনক কেসে উঠল। কোনো রকমে একবার হ্যাঁ সূচক মাথা নাড়ল। কি না পয়সাগুলো টেবিলের উপর রেখে চপল পায়ে হুন্ডার কাছে ফিরে এলো। হুন্ডায় ওঠার আগে হুট করে ডান হাত পেতে উপমা বলল, দেখি মানিব্যাগটা দিন তো, একটা জিনিস দেখবো। কি দেখবা? ভ্রুকুচকে পাল্টা প্রশ্ন করলো রৌনক। সাথে পকেট থেকে মানিব্যাগ বের করতেও ভুলল না। ওর হাত থেকে মানিব্যাগটা এক প্রকার ছিনিয়ে নিয়ে কণ্ঠে একরাশ বিরক্তি ফুটালো উপমা। উফ, বড্ড প্রশ্ন করেন আপনি, যা করছিলেন করুন না। ওকে আর ঘাটানোর প্রয়োজন মনে করলো না রৌনক। ছোট্ট শ্বাস ফেলে ব্যাগটা বেঁধে নিল হুন্ডার সাথে। পাশ থেকে উপমা দুষ্টুমি করে বলল, মনে হচ্ছে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি। কথাটা কানে এলো রৌনকের। ঠোঁট প্রসারিত হলো ঠিক, তবে বিনিময়ে কিছু বলল না। হুন্ডা স্টার্ট দিয়ে তবেই বলল, কি দেখতে চেয়েছিলে দেখা হয়েছে? ওঠো তাহলে, দেরি হয়ে যাচ্ছে তো। দেখা শেষ। এই যে আমার ছবিটা লাগিয়ে রেখেছেন মানিব্যাগে, সেটাই দেখলাম। আনন্দ হয়েছে?
সহাস্যে প্রশ্ন করলো রনক। মানি ব্যাগটা ওর হাতে ফিরিয়ে দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে উপমা জবাব দিল, ভীষণ। এরপর হুন্ডার পেছনে উঠে বসতে বসতে গলা খাদে নামিয়ে বলল, মানি ব্যাগে মানুষ কার ছবি রাখে জানেন? স্পেশাল মানুষের। আমি আপনার স্পেশাল মানুষ রৌনক। তোমার কি মনে হয়? রৌনক যেন মজা পাচ্ছে প্রশ্নগুলোতে। বুঝতে পেরে ওর কাঁধে আলতো চাপড় দিয়ে উপমা বলল, আপনার প্রশ্নের উত্তর তো আমার মনে থাকার কথা নয়। আপনার উত্তর আছে আপনার মনে। আচ্ছা, তাহলে মনের উত্তরটা মুখে উচ্চারণ করে শুনিয়ে দেই। তুমি হলে আমার আপন মানুষ, একান্ত আমার মানুষ। হয়েছে? কাঙ্ক্ষিত উত্তরে প্রশান্তির হাসি হাসল উপমা। রৌনকের কাঁধের উপর চিবুক রেখে কানের কাছে মুখ নিয়ে সলজ্জে বলতে ইচ্ছে করলো, আজ তেপান্তরে হারিয়ে যাব রৌনক। বাতাসের প্রেমের ঘ্রাণ দুহাতে জড়ো করে আপনার বুকের খাঁচায় লুকিয়ে পড়ব। বহুদিনের শখ একটা একক আলিঙ্গনে বেঁধে পড়ার। প্রেমালিঙ্গনে ইচ্ছে ওই প্রশান্ত বুকে মাথা রেখে হৃদয় অঙ্গনের সমস্ত প্রেম খুঁজে নেয়ার। সজল নেত্রে আপনার দৃষ্টি মিলিয়ে বলার, ভালোবাসি ভালোবাসি। ইচ্ছে থাকলেও মুখে উচ্চারণ করে বলা হলো না। অপরিসীম লজ্জা কণ্ঠ রোধ করে রাখলো ওর। তবে রৌনকের ইচ্ছেও বোধ হয় তেপান্তরে হারানোই ছিল। মূল শহর ছেড়ে বেরিয়ে অনেকটা পথ চলে এলো সে। প্রকৃতির কাছে নিবিড় ছায় কোনো অজানা তেপান্তরের সরোবরের ধারে ছাতিম গাছের তলে। হুন্ডা থেকে নেমে মুগ্ধতায় হা হয়ে চারিদিক পর্যবেক্ষণ করতে লাগলো উপমা। যত দূর চোখ যায় সবুজে সবুজ চারদিক। ছোট্ট সরোবরকে ঘিরে রেখেছে চেনা অচেনা কত শত গাছ, তমাল, হিজল কিংবা নীলগিরি। এক মুহূর্তের জন্য মনে হলো যেন পথের ধারে বনের ভেতর হারিয়ে গেছে তারা। হুন্ডা স্ট্যান্ডে রেখে উপমার পেছনে এসে দাঁড়ালো রৌনক। দু হাত পকেটে পুরে জানতে চাইলো, জায়গাটা ভালো লেগেছে? জবাবে মাথা কাত করে সায় জানিয়ে আবেগে রৌনককে জাপটে জড়িয়ে ধরলো উপমা। বাঁধ ভাঙা উচ্ছ্বাসের সাথে বলল, অসম্ভব। মনে হচ্ছে অলিক কোনো বনের ভেতর হারিয়ে গেছি আমরা। হারাতে চাইলেই কি হারাতে দেব? দাঁতে ঠোঁট কামড়ে এক হাত দিয়ে উপমার কোমর জড়িয়ে ধরল রৌনক। স্পর্শে খানিক কেঁপে উঠল উপমা। লজ্জা পেল বোধ হয়। লজ্জাটাকে ঢাকতে তড়িৎ সরে গিয়ে ছাতিম গাছের ছড়িয়ে যাওয়া শেকড়ের দিকটা ইশারা করে বলল, চলুন বসি। অপেক্ষা না করে নিজেই ছুটে গিয়ে বসলো। আশেপাশে কতগুলো ইটের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। টুকটুক করে সব কটা করে নিল হাতের মুঠোয়। পানির মধ্যেও ছুটে দেবে। নৈশব্দিক পরিবেশটা খানিক পর মুখর হয়ে উঠল পানির ছলাৎ ছলাৎ শব্দে। গাছের ডালে নাম না জানা কতগুলি পাখালি বসেছিল। পানির শব্দে তারাও ডানা ঝাপটে উড়ে যেতে শুরু করলো। পেছনে দাঁড়িয়ে ক্ষণ কতক দৃশ্যটা অবলোকন করে ধীর পায়ে এগিয়ে গেল রৌনক। জুতো খুলে একদম গা ঘেঁষে বসলো উপমার। মুষ্টি খুলে ইটের টুকরো রৌনকের দিকে এগিয়ে দিল উপমা। পথ অনুসরণে রৌনকও কয়েকটা ইটের টুকরো ছুড়ল পানির মধ্যে। বালক সুলভ পাগলামিতে দুজনে একসাথে হেসে উঠল। একসময় ইটের টুকরো ফুরিয়ে গেলে পানির শব্দ কমে এলো। প্রলম্বিত শ্বাস ফেলে রৌনকের কাঁধে মাথা এলিয়ে দিল উপমা। রৌনক চট করে আঙুলের ভাঁজে আঙুল গুজে রাখল। তখনই উপমার নজরে এলো রৌনকের কবজির কাছে বেঁধে রাখা রুমালটার দিকে, যা ও প্রথম দেখা হওয়ার দিন দেখেছিল এবং কখনো রৌনকের হাত থেকে খুলতে দেখেনি। সাগ্রহে ধরে রাখা হাতটা উঁচে মৃদু কণ্ঠেও শুধালো, এটা সবসময় বেঁধে রাখেন কেন? স্টাইল? প্রত্যুত্তরটা মুখে করল না রৌনক। অল্প হেসে হাত উল্টে বাঁধন খুলে ফেলল চট করে। উপমাও তৎক্ষণাৎ হাত ছাড়িয়ে স্থির হয়ে বসল। অবাক নেত্রজোড়া আকর্ষণ করল রৌনকের হাতে অসংখ্য পুরা দাগে, কিছু লম্বাটে কিছু গোল নানা আকৃতির। জিজ্ঞেস করতে হলো না, রৌনক নিজ থেকে বলতে শুরু করলো যা বলার জন্য বহুদিন যাবৎ অপেক্ষা করে আছে। এক সময় কষ্টের বহিঃপ্রকাশ বলতে এসবকেই বুঝতাম। ঘৃণা করতাম নিজেকে। খুন করে ফেলতে ইচ্ছে করত এই শরীরটাকে। বেশি নয়, বছর 5.5 কিংবা 6 পর্যন্ত আমার জীবনটা খুব সুন্দর ছিল। রূপকথার গল্পের মতো সুন্দর। 4 জনের ছোট্ট একটা সংসার, অবর্ণনীয় আদর, ভালোবাসা, সুখ, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। মানুষ বলে অনেক সুখের পর অনেক দুঃখ আসে। আমি তো সুখ জিনিসটাকে ঠিকমতো উপলব্ধি করতে পারিনি। তার আগে কালবৈশাখী ঝড়ের মতো
এক রাশ দুঃখ নেমে এলো আমার জীবনে, আমাদের জীবনে। যে দুঃখের কেন্দ্রবিন্দু ছিল আমার মা। একটু থামলো রৌনক, বহু কষ্টে শ্বাস টেনে ভেঙে ভেঙে বলল, এমনই এক ঝকমকে দিনের আলোয় হুট করে আমাদের দোকানের ক্যাশিয়ারের সাথে পালিয়ে গেল আমার মা। তারিখটা ছিল আমার জন্মদিনের। বাবার সাথে গ্রামের বাড়িতে গিয়েছিলাম দাদা দাদির দোয়া নিতে। মাই পাঠিয়েছিল জোর করে। আমিও দাদা দাদি বলতে পাগল দ্বিমত করিনি। তখন আসলে বুঝতে পারিনি আমাদের পাঠিয়ে দিয়ে সে। কথাগুলো বলতে ভীষণ কষ্ট হচ্ছে রৌনকের, রাগ হচ্ছে, অসহ্য লাগছে। সবটাই উপলব্ধি করতে পারছে উপমা। কিভাবে ওর কষ্ট লাঘব করতে পারে জানা নেই, তবে পাশে আছে ভরসায় দুহাত দিয়ে রৌনকের হাত শক্ত করে চেপে ধরলো এক সময়। রৌনক যেন সত্যি সত্যি সাহস পেল এতে। উপমার দিকে ফিরে তাকিয়ে বলল, ভাইয়া ছিল স্কুলে। বাড়ি ফিরে মাকে দেখতে না পেয়ে ঘাবড়ে গিয়েছিল ও। তখন তো যোগাযোগ ব্যবস্থা এত উন্নত নয়। গরুর গাড়ি করে যেতে হয় গ্রামের বাড়িতে, দীর্ঘ 7-8 ঘন্টার পথ। এতটা সময়ও একা দুশ্চিন্তা করেছে, খুঁজেছে, মায়ের জন্য কেঁদেছে। ততক্ষণে পাড়ায় রটে গেছে মা পালিয়েছে ক্যাশিয়ারের হাত ধরে। আমি আর বাবা যখন ফিরেছি তখন অনেক রাত। একলা বাড়িটাতে শোকে পাথর হয়ে আছে ভাইয়া। আমরা ফিরে সবটা যখন শুনলাম, বাবা সহ্য করতে পারেনি। উপমা, শক্ত সামর্থ্য মানুষটা, মাথা ঘুরে পড়ে গেল। ভাইয়ার চাইতে তখন বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লাম আমি। মধ্যরাতে আমাদের বাড়িতে মরা কান্নার রোল উঠেছিল যেন। এত বছরের জীবনে সেই রাতের মতো আধার রাত্রি আমি আর কখনো দেখিনি। বলতে বলতে রৌনকের কণ্ঠস্বর বুঝে আসতে চাইল। চোখের কোলে জলটাকে কোনো রকম নিয়ন্ত্রণ করে নিল সে। দাঁতে দাঁত চেপে ক্ষণ কতক নিশ্চুপ রইল। উঠলে উঠতে যাওয়া কষ্টটার সাথে বোঝাপড়া করে নেওয়ার পর পুনরায় বলতে শুরু করলো, এরপর দিন কতক কেটে গেছে, তখনও আমি বুঝতে পারিনি কি হচ্ছে আমাদের সাথে, কেন হচ্ছে। হাসি খুশি পরিবারটাতে এভাবে ঝুপ করে নিস্তব্ধতা নেমে এলো কেন? মা নেই, বাবা একা একটা ঘরে মূর্তির মতো বসে দিন কাটায়, বাইরে বেরোয় না, আমাকে কাছে ডাকে না। খাওয়া ঘুম কোনো কিছুর ঠিক নেই। ভাইয়া যতটা পারে করে রেখে দেয় এলেবেলেভাবে। বাইরে গেলে লোকে কটু কথা শোনায়, গালিগালাজ করে। এসবের কারণ কি কিছু বুঝতে পারছিলাম না আমি। অবুঝ আমার শুধু মাকে প্রয়োজন ছিল। মা ছাড়া যে থাকার অভ্যেস নেই। কান্নাকাটি করতাম, অনুরোধ করতাম, কিন্তু বাবা কিংবা ভাইয়া কেউ মাকে এনে দিত না। কখনো রেগে মেগে চর মেরে ভাইয়া বলতো মা নেই, মরে গেছে। শুনে আমি আরও বেশি বেশি কাঁদতাম। এই করে করে মাস কয়েক কাটার পরে একদিন হুট করে মায়ের সাথে দেখা হলো। ভাইয়ার সাথে ওর স্কুল থেকে ফিরছি। তেঁতুলতলা মোড়ে বাস স্ট্যান্ডে ক্যাশিয়ার মামার সাথে ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে মা। লোকটাকে আমি মামা বলে সম্বোধন করতাম। তখন ভাইয়াকে ডেকে বাস স্ট্যান্ডে ইশারা করে মাকে দেখালেও ভাইয়া আমার কোনো কথা শুনছিল না। উল্টো আমার হাত টেনে নিয়ে অন্যদিকে যেতে চাইছিল। আমি শুনিনি ওর কথা। জোর করে হাত ছাড়িয়ে মা মা ডাকতে ডাকতে মায়ের কাছে গিয়েছিলাম। বাস বোধহয় তখন স্টার্ট দিয়েছে। মা উঠছে বাসে। আমি গিয়ে মায়ের আঁচল টেনে ধরেছিলাম। বিপরীতে মা কি করেছিল জানো? অচেনার মতো আমার দিকে তাকিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিল আমাকে। মা আমার এখানে ধাক্কা মেরেছিল উপমা। তর্জনী দিয়ে বা কাঁধের দিকটা ইশারা করলো রৌনক। ওর দু চোখ বেয়ে অথই জলের ধারা নামতে শুরু করেছে ইতিমধ্যে। তার মধ্যেও বলে গেল, চোখের সামনে দিয়ে একটা পরপুরুষের হাত ধরে চলে যেতে দেখেছি নিজের মাকে। তাহলে এই জীবনটার প্রতি ঘৃণা আসবে না কেন বলতে পারো? ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম আমি। সবটা বুঝতে শেখার পর পৃথিবীর সব কিছুর ওপর ঘৃণা এসে গিয়েছিল আমার। মা শব্দটাকে ঘৃণা করতাম আমি। ঘৃণা করতাম মা নামক ওই মহিলাটাকে, সমস্ত পৃথিবীকে। আর এবারেও কথা অসম্পূর্ণ রাখলো রৌনক। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। চরম ঘৃণার বহিঃপ্রকাশ আজকের এই দাগগুলো। শুধু এগুলো নয়, সারা শরীর জুড়ে আরো অসংখ্য ক্ষতের দাগ আছে। তার থেকে অধিক গভীর দাগ আছে এই বনে। শরীরের ক্ষত তো সেরে যায় উপমা, মনের ক্ষত কি সে সারে? একটা ঘৃণা, একটা ক্রোধ প্রত্যেকটা সেকেন্ড আমাকে আঘাত করে, খুঁচিয়ে রক্তাক্ত করে দেয়। এই ক্ষতটার প্রলেপ আমি পাই না উপমা। আমার কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। কম্পমান গলায় হতাশার শ্বাস ফেলে মাথা নত করে নিল রৌনক।
এতদিনের বজ্র কঠিন অবয়বের মানুষটাকে এমন গলিত বরফের চূড়ার ন্যায় ভেঙে পড়তে দেখে খুব খারাপ লাগলো উপমার। রনকের এই নতুন রূপ তাকে পুরোদমে নির্বাক করে দিল। কিছু বলার কিংবা সান্ত্বনা দেওয়ার ভাষা সে খুঁজে পাচ্ছে না। উপমাকে নিশ্চুপ দেখে হঠাৎ তার ছেলের সাথে হেসে উঠল রনক। হিয়ালি করে বলল, এখন তুমিও আমাকে ছেড়ে যাবে তাই না? একজন প্রতারকের রক্ত আমার শরীরে বইছে। আমি নিজেও তো অমানুষ হয়ে গেছি। রাজ্যের অভিশাপ আমার মাথায়, আমার নামের সাথে জড়িয়ে। আর 5টা মানুষের মতো এখন তুমিও আমাকে ঘৃণা করবে, করাটাই স্বাভাবিক। আমি তো এই পর্যায়ে রনকের ঠোঁট জোড়ার উপর আঙ্গুল চেপে ধরল উপমা। বাকি কথাকে অন্দরে হারিয়ে যেতে দিয়ে চোখে চোখ রেখে বলল, আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে, কখনো না, কোনোদিনও না। কোথা থেকে উদয় হলো এই প্রশ্নটার? অদ্ভুত। আপনি কার ছেলে, কিসের অভিশাপ আপনার মাথায়? এসব দেখে তো আমি ভালোবাসিনি আপনাকে রৌনক। আমি ভালোবেসেছি চামড়ার নিচে প্রকোষ্ঠের ভেতরের আপনার মনটাকে চিনি। যে মনে অধিকার করে আছি শুধু আমি, এই উপমা। আলতো করে রনকের বুকের বাঁদিকে হাত রাখলো উপমা। বলল, ভাঙাচোরা জীবন তো আমারও রনক। আপনি এসেছেন বলে নিজেকে পূর্ণ লাগে আমার। এই মাঝ পথে আপনাকে ছেড়ে কোথায় যাব বলতে পারেন? যাওয়ার জায়গা আদৌ আছে আমার? পৃথিবীর বুকে আপনিই তো আমার শেষ ঠিকানা। হাত সরিয়ে আলতো করে রনকের বুকে মাথা রাখলো উপমা। দু হাতে শক্ত করে ওকে জড়িয়ে ধরে ভাঙা স্বরে বিড়বিড় করে রনক বলে উঠল, যেও না উপমা। কেউ কাউকে ছাড়া মরে যায় না, কিন্তু আমি যাব। তুমি না থাকলে পুরো নিশ্চিহ্ন হয়ে যাব, হারিয়ে যাব এই ধরার বুক থেকে। তুমি যে আমার বেঁচে থাকার অন্যতম কারণ। এতখানি বছর কেটে যাবার পর তোমার ভালোবাসার মৃতপ্রায় আমাকে পুনরায় বাঁচার আশা জুগিয়েছে। তুমি ছাড়া নিজেকে কল্পনা করলেও দম বন্ধ হয়ে আসে আমার। উপমা বিনে রৌনক ধ্বংস হয়ে যাবে, স্রেফ ধ্বংস হয়ে যাবে। আপনার নামের মোহর লাগিয়েছি আমি আমার অন্তরে। মৃত্যু না হওয়া অবধি এই নাম মুছে ফেলা অসম্ভব। তবুও যদি বিশ্বাস না হয়, যদি মনে হয় ছেড়ে যাব, তাহলে বলে দিচ্ছি, সত্যি সত্যি কখনো সেই দিনটা এলে আমার নিঃশ্বাসটাকে অধিকার করে নেবেন। আপনার বুকে মাথা রেখেই যেন আমি বিদায় নিই। সেদিনটা তবে আমারও শেষ দিন হবে উপমা, আমারও শেষ দিন হবে। হারানোর আশঙ্কায় ভীত সন্ত্রস্ত রৌনক আরেকটু নিবিড়ভাবে প্রিয়তমাকে বাহু ধরে আবদ্ধ করে নিল। উপমার অভিযোগ নেই, দ্বৈতের বাহুবন্ধনে সেও একরাশ স্বস্তি খুঁজে পাচ্ছে। প্রকৃতির এই সময়টাকে বলা হয় গোল্ডেন আওয়ার, গোধূলি লগ্ন। সূর্যের পশ্চিম কোণে মিলিয়ে যাওয়া সন্ধিক্ষণ। রৌদ্রের রং এই সময় থাকে খাঁটি সোনার মতো চকচকে মসৃণ, ছাতিম হেমন্তের ফুল। রৌদ্রের মিলিয়ে যাওয়ার সাথে এর একটা সংযোগ আছে। সোনা রোদ মিলিয়ে যাওয়ার ক্ষণটাও বুঝতে পারে। ফুলে ফুলে সুসজ্জিত গাছটা যখন বাতাসের সঙ্গে মিলে যায়, চাপা সুঘ্রাণে মাথিয়ে তুলে চারিদিক। রোজকার নিয়ম মেনে আজও ছাতিম তার চমৎকার ঘ্রাণ বাতাসে মিশিয়ে দিতে শুরু করেছে ধীরে ধীরে। স্নিগ্ধ শান্ত পরিবেশটা হুট করে একরাশ প্রেম সমীরে ভরে উঠেছে। প্রকৃতির সাথে পাল্লা দিয়ে দুই মানব মনে প্রেমের তীব্রতা গভীর থেকে গভীরতর তল ছুঁয়ে ফেলছে অবলীলায়। আজকের প্রেমের রূপে ভিন্নতার আমেজ। আজকের সব প্রতিজ্ঞা দৃঢ় হচ্ছে চোখের ভাষায় আর ঠোঁটের ভাঁজে। দেখা যাক এই পাগল পাড়া প্রেমের গতিটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে মেলে। কি ব্যাপার, শালিকা বাড়িতে কেউ নেই নাকি? কেন, আমি আছি তো, আমাকে দিয়ে হয় না? টি টেবিলের উপর নাস্তার ট্রেটা নামিয়ে রাখতে রাখতে মুচকে হেসে জবাব দিল আসমার ছোট বোন সেজুতি। আশেপাশে চোখ বলে অতনু ঠোঁট টেনে হাসলো। তারপর বলা নেই কওয়া নেই চকিতে সেজুতির গলায় ঝুলতে থাকা ওড়নাটা টান দিয়ে হাতের মুঠোয় নিয়ে নিল। ঈষৎ ঝুঁকেছিল সেজুতি। ওড়নায় টান পড়ায় সটান দাঁড়িয়ে মৃদু চিৎকার যোগে উচ্চারণ করলো, দুলা ভাই, এটা কোন ধরনের অসভ্যতা? ওই পাহাড়ের চূড়াগুলোর খাঁজ দেখিয়ে ওড়নার প্রহসন আবার কোন সভ্যতায় পড়ে শালিকা? অতনের বাঁকা হাসির বিপরীতে আমতা আমতা করতে শুরু করলো সেজতি। হাত বাড়িয়ে কণ্ঠে রুশ ফুটাবার চেষ্টা করে বলল, দিন, আমার অন্য ফেরত দিন। এসে নিয়ে যাও। সোফায় দু হাত মেলে দিয়ে আরো আরাম করে বসে বলল অতনু। তা দেখে সরু চোখে কতক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে পায়ে ধপ ধপ শব্দ করে অপর প্রান্তে সোফার কাছে গিয়ে দাঁড়ালো সেজতি। কাছাকাছি চলে যেতে এক ঝটকায় কোমর চেপে ধরে ওকে নিজের কোলে বসিয়ে নিল অতনু।
কামিজটা হাত দিয়ে টেনে নামিয়ে বক্ষ বিভাজিকায় না ঘষে বড় শ্বাস টানল। যা চাওয়ার ছিল পেয়ে যেতে আহমেদ হাসি ফুটে উঠল সেজতির ঠোঁটে। কোথায় তার প্রতিবাদ, কোথায় কি? বরং অতনুর মাথাটা অশ্লেষে স্তন সংকটে চেপে ধরে কামনার শীতকার যুগে চোখ বুজে রইল। অতনু হাসল। কম নারীর সঙ্গে তো মেলামেশা নেই তার। কার চোখের ভাষায় কিসের ইঙ্গিত বুঝতে অসুবিধা হয় না এখন। বিয়ের পর শ্বশুর বাড়িতে পা রেখেছে কম, কিন্তু যেদিনই রেখেছে একটা মানুষ বেশ করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে। সে হলো তার মেজ শ্যালিকা সেজুতি। অতনুর মনে হয়েছে নানা সময় নানাভাবে মেয়েটা তাকে দৈহিক সম্পর্কে আমন্ত্রণ জানানোর চেষ্টা করছে। কখনো সাড়া দেয়নি, আজও দেবে না। তবে পরীক্ষা করে দেখতে চাইছিল তার ধারণা কতটুকু সঠিক। না চাইতেও সস্তা পণ্যের মতো বিনামূল্যে নারী দেহ পেয়ে যাওয়ার পর এসবের উপর থেকে মন উঠে যেতে শুরু করেছে অতনুর। দৈহিক সম্পর্কে সে ততটা আগ্রহী নেই যতটা শুরুতে ছিল। তার অন্তর এবং দেহের পরিপূর্ণ অধিকারিণী এখন একজন নারী, আসমা, তার প্রেয়সী, তার অর্ধাঙ্গী। মেয়ে তো নয়, পুরোটা স্নিগ্ধ লজ্জাবতী লতা। ছুলে যে লজ্জায় গুটিয়ে যায়, সংস্পর্শে এলে যাকে প্রত্যেকবার আনকুরা লাগে, নতুন লাগে। ওর নতুনত্বে বাকি সবকিছু ফিকে। মেয়েটার থেকে মুখ ফিরিয়ে নেবার অবকাশ নেই। পৃথিবীর সমস্ত রূপ মাধুর্যে পরিপূর্ণ যেন সে। একজনের দেহে মগ্ন হবার অভিনয় চালিয়ে একই সাথে মস্তিষ্কে অন্য কাউকে কল্পনা করলে সে ব্যক্তিকে অসুস্থ মস্তিষ্কের ব্যক্তি বলে আখ্যায়িত করা যেতে পারে। সুস্থ স্বাভাবিক চলে ফিরে বেড়ানো অতনু ভেতরে যে মানসিক ব্যতিগ্রস্ত বলার অপেক্ষা রাখে না। শুধু সে নয়, তার গোত্রের এমন অনেক মানুষ প্রতিনিয়ত আমাদের চোখের সামনে দিয়ে হেঁটে চলে বেড়ায়, যাদের প্রত্যেকে এমন নোংরা ও ব্যাধিতে আক্রান্ত, যাদের কাছে পরকীয়ার মতো পাপকর্ম খুব স্বাভাবিক কোনো বিষয়। ভালোবাসা অন্যায় নয়, তবে অনৈতিক চাহিদার ভালোবাসা কেবল অন্যায়ই নয়, চরম অপরাধও বটে। এই মুহূর্তে একই অপরাধী আসমার বোন সেজতি, যে নিজের বোনের স্বামীর সাথে অনৈতিক সম্পর্কে জড়ানোর চেষ্টায় মত্ত বহুদিন থেকে। তার এসব পরিকল্পনা কিন্তু আজকের নয়, অনেক দিন আগে থেকে অলিখ্যারে অতনুর পাশে আসমাকে নয় বধূ বেশে সে নিজেকে কল্পনা করে এসেছে। সে কৈশোর বয়স থেকে মানুষটার ঘরণী হয়ে থাকতে চেয়েছে, আড়ালে আবডালে ভালোবেসেছে পাগলের মতো। কিন্তু অদৃষ্টের বিচিত্র নিয়ম, দুঃখজনকভাবে ভালোবাসার মানুষটা হয়ে যায় তারই বড় বোনের স্বামী। এ অনর্থ কোনোভাবে মেনে নিতে পারে না সেজতি। সেই ছোটবেলা থেকে বড়পাকে সে কম পছন্দ করে। রূপে, গুণে কিংবা বিচার বিবেচনায় বড়পা তার থেকে কয়েক ধাপ এগিয়ে। পরিবারের সকলের থেকেও পেয়েছে অসীম স্নেহ এবং ভালোবাসা। বাবা মা তো বটে, দাদা দাদি এবং বড় বাবা বড় মাও ওকে প্রচুর ভালোবাসা দিয়েছে। পরিবারের প্রথম সন্তান নাকি ওর তুলনায় পরের ভাই বোনরা কমই পেয়েছে স্নেহ ভালোবাসা, নাকি অন্যরা পেয়েছে সেজতির ভাগে কম এসেছিল কে জানে। বড়পার প্রতি চাপা খুব দীর্ঘদিন যাবৎ পুষছে সে ভেতরে, কখনো বাইরে প্রকাশ করেনি, কারণ প্রয়োজন পড়েনি। আদর স্নেহের উপর ভাগ বসাতে আপা যখন তার স্বপ্ন পুরুষের উপরও ভাগ বসিয়ে ফেললো, খুব তাকে আর চেপে রাখতে পারল না সেজতি। ও জানতো অতনুর চারিত্রিক ত্রুটি রয়েছে, পুরুষ মানুষের ওসব থাকা দোষের নয়। তবু শুরুতে যখন শুনেছিল একটু কষ্ট লেগেছিল বইকি। তবে বড়পার সাথে বিয়ে হওয়ার পর এই ত্রুটিটাকে উপজীব্য করে স্বপ্নপুরুষের জীবনে অনুপ্রবেশ করবে বলে ভেবেছিল সেজতি। ভাবনা যে এত দ্রুত সত্যি হয়ে যাবে কল্পনা করেনি। বক্র হেসে অতনুর চুলে আঙ্গুল ডুবিয়ে চুলগুলো মুঠো চেপে মাথাটা সরিয়ে নিল বুক থেকে। চাপা হাসির যোগে ভ্রু নাচিয়ে বলল, চা ঠান্ডা হয়ে যাবে না? গরম চায়ের থেকে গরম তুমি বেশি লোভনীয় মনে হচ্ছে। অশুষ্ক জিভধারা শুকনো ঠোঁটজোড়াকে সিক্ত করে নিল অতনু। লজ্জার ভঙ্গিমায় ওর বুকের উপর মৃদু কিল বসালো সেজতি। যা, কি যে বলেন না। এরপর কি মনে পড়ায় অতনুর কলারের কাজটা চেপে ধরলো এক হাতে, কণ্ঠে রুরতা ফুটিয়ে বলল, শালিকাকে কোলে বসিয়ে কামকেলি খেলার চেষ্টা করছেন, বউ জানে? বউ জেনে গেলে তো রেহাই নেই, তোমারও নেই আমারও। জোর করে ওর হাতটা টেনে সরিয়ে দিল অতনু। এতে বোধ হয় না খুশ হলো সেজতি। কোল থেকে নেমে গিয়ে সোফায় বসলো। ওনা জড়াতে বলল, বাড়ি ফাঁকা, আপনি জানতেন তাই না? আমি কি করে জানবো? তুমি কি রিসিভারে খবর পাঠিয়েছিলে? স্বাভাবিকভাবেই বলল অতনু। তবে সেজতির তা বিশ্বাসযোগ্য মনে হলো না। ভেঙচি কেটে বলল, মিথ্যুক, নাটক তো ভালোই করেন। আরে না, সত্যি, আমি তো কাজে এসেছিলাম একটা।
আপনার কাজে কি সে আমার জানা আছে। অল্পক্ষণ পূর্বের বিষয়টাকে ইঙ্গিত করে বলল অতনু। বিপরীতে অতনু হেসে উঠল। আমি সত্যি কাজে এসেছিলাম সেজুতি। সে কি সত্যি? তবে কি কাজ? অবাক দৃষ্টিতে চোখ বড় বড় করে তাকালো সেজুতি। অতনুর মনে হলো আসমার অসুস্থতার কথা এই মেয়ের থেকে জানতে চাইলে পুরো সত্য জানা যাবে না, উপরে কিছু মিথ্যে বানিয়ে বলতে পারে। তবু রাখ ঢাক রেখে যদৃচ্ছভাবে শুধালো, তোমাদের পরিবারে উল্লেখযোগ্য কোনো দুর্ঘটনার শিকার হয়েছিল কেউ, এখন কিংবা অতীতে? অতীত শব্দটা ক্ষীণ করে বলল অতনু। জবাবে ভ্রুজোড়া কুচকে দুদিকে মাথা নাড়ল সেজুতি। খানিক বিস্ময় নিয়ে বলল, দুর্ঘটনা না তো কি হবে? না, তেমন কিছু না। আমি কিচ্ছু বুঝতে পারছি না দুলা ভাই। ঠোঁট প্রসারিত করে উঠে দাঁড়ালো অতনু। বলল, বুঝবে, আস্তে ধীরে সব বুঝবে। আপনি চলে যাচ্ছেন নাকি? সেজুতির কণ্ঠে উৎকণ্ঠা। চুলে ব্যাগ ব্রাশ করতে করতে অতনু জবাব দিল, যাচ্ছি, কিন্তু আবার আসবো। আজ নয়, অন্যদিন। আজ একটু তাড়া আছে। চা? চাটা বরং তুমি খেয়ে নাও। ঠান্ডা চা খেলে সব রকমের উষ্ণতা প্রশমিত হয়ে যাবে। এরপর আর বাক্য বিনিময়ের অবকাশ না দিয়ে বেড়ে গেল অতনু। বজ্রা হতের মতো সোফায় বসে হতাশা এবং রাগে চিৎবির করে উঠল সেজুতি। মানুষটা তাকে আরো একবার প্রত্যাখ্যান করলো, কাছে টেনে নির্মমভাবে ছুঁড়ে ফেলে দিল, যেন সে আস্তা কুরের কোনো আবর্জনা। দুঃখে যন্ত্রণায় কান্না পেয়ে গেল সেজুতির। অপমানে ঝাঁঝরা হয়ে করতলি মুখ লুকিয়ে ফুঁপে উঠল সে। পৃথিবীর সমস্ত অসমতা কেবল তার ভাগ্যে পড়েছে, কেবল তার ভাগ্যে। যান্ত্রিক কতগুলো শব্দে ঘুম হালকা হলো আসমার। চেতনা শক্তি ফিরে পেলে সর্বপ্রথম নাকে এসে ধাক্কা খেল ফিনাইলের কড়া গন্ধ। তৎক্ষণাৎ ভেতরটা উল্টে আসতে চাইল আসমার। কপাল কুঁচকে মুখভঙ্গিতে বিরক্তি ফুটিয়ে ধীরে ধীরে চোখ মেলে চাইল সে। দৃষ্টিজোড়া নিবদ্ধ হলো হাসপাতালে চুন করা সাদা সিলিংয়ে। পাশ থেকে ভেসে এলো ভীষণ পরিচিত একটি ডাক, ভাবি। এক ডাকে মুখ ফিরিয়ে পায়ে চাইল আসমা। নজরে এলো চিন্তাগ্রস্ত উপমার ততস্থ মুখখানি। ঈশ্বর ঝুঁকে আসমার কপালে হাত রাখলো সে। কম্পিত কণ্ঠে শুধালো, এখন কেমন লাগছে ভাবি? ঠিক আছো তো তুমি? ঠিক আছি, দুশ্চিন্তা করো না। মৃদু স্বরে জবাব দিল আসমা। উপমার দুশ্চিন্তা এক বিন্দু কম হলো না। ব্যান্ডেজ করা আসমার পাজোড়ার দিকে চোখ বুলিয়ে পুনরায় প্রশ্ন করলো, দুশ্চিন্তা করো না পাগল মেয়ে, বলছি তো আমি ঠিক আছি। ভুলবশত হাত ফসকে। ডাক্তার ব্যান্ডেজ করে দিয়েছে তো, ঠিক মতো ওষুধ খেলে দেখো, সুস্থ হয়ে যাব। আরে এত প্যানিক করছো কেন? ঠিক আছি তো আমি। উপমার একটা হাত নিজের দু হাতের মুঠো চেপে ধরে হাসবার চেষ্টা করলো আসমা। উপমা এতেও শান্ত হলো না। ভাবির হাতের পিঠে কপাল ঠেকে মৃদু কাঁপতে লাগলো। কাউকে বোঝাতে পারবে না বাড়ি ফিরে লিখনের কাছে আসমার খবরটা শোনার পর কতখানি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল সে। কাপড়ও ছাড়েনি, ওভাবেই বেরিয়ে এসেছে লিখনের সাথে। পুরো রাস্তা রীতিমতো দম আটকে বসেছিল। বারবার শুধু বড় মামির মৃত্যুর দিনটা স্মরণে আসছিল। সত্যিকার অনলে দগ্ধ হয়ে মামি তাকে একা করে চলে গিয়েছিল। এখনো মনে পড়ে ব্যান্ডেজ করা মামির লাশটা দিয়ে কেমন উৎকট গন্ধ ছড়াচ্ছিল, মানুষ পোড়া গন্ধ। সামনে নিয়ে গেলে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল উপমা একাধিকবার। মামি চলে যাওয়ার পর তার মতো করে কেউ ভালোবাসেনি। এত বছর পর একজন প্রতিরূপ এলো, সেও নাকি না। আর ভাবতে পারছে না উপমা। হাসপাতালে এসে ঘুমন্ত আসমাকে দেখে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছিল। ভাগ্যের ক্ষতি বেশি হয়নি। মামা বুঝতে পেরেছিলেন ওর অস্থিরতা। মাথায় হাত রেখে সময় নিয়ে সান্ত্বনা দিয়েছেন। অল্পক্ষণ হয় নামাজের জন্য বেরুলেন। তখন থেকে উপমা আসমার পাশে বসা। কখন ফিরেছো তুমি বাড়িতে? ভাবির ডাকে ধ্যান ভগ্ন হলো উপমার। সোজা হয়ে বসে জবাব দিল, বিকেলের দিকে এসেই লিখন নামক ছেলেটার কাছে তোমার সম্পর্কে জানতে পারলাম। ও, ওর সাথেই এসেছো তবে? হ্যাঁ। মাথা দুলিয়ে সম্মতি জানালো উপমা। মৃদু হাসি ফিরিয়ে দিয়ে ক্ষণকতক নিশ্চুপ রইল আসমা। তন্মধ্যে কেবিনের দরজা খুলে অতনু প্রবেশ করলো ভিতরে। আসমা এবং উপমা একসাথে তাকালো দরজার দিকে। উপমাকে দেখে একটু অবাক হয়েছে অতনু। তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ল, কিরে, তুই কখন এলি? এই তো অল্প আগে। না, উঠে দাঁড়াতে দাঁড়াতে জবাব দিল উপমা। হাতে ইশারা করে অতনু বলল, উঠছিস কেন? বসে থাক। না
না, তুমি বসো, আমি একটু ওয়াশরুমে যাব। ত্রস্তে এক প্রকার পালিয়ে কেবিনের বাইরে বেরিয়ে এলো উপমা। যেদিন থেকে জানতে পেরেছে তার ভাই আর রৌনক একই দলের হয়ে কাজ করে এবং সুপরিচিত, সেদিন থেকে সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে উপমা। মনে হয় এই যেন ধরে ফেললো সেজু ভাই ওকে রৌনকের সাথে। এরপর আর কি হয় ভাবতে ইচ্ছে করে না উপমার। ভাবনারা যেন মাথার মধ্যে জট পাকিয়ে ফেলে। কল্পনাতে এমন ভয়ানক অবস্থা, সত্যি সত্যি যেদিন সামনাসামনি হয়ে যাবে না জানে সেদিন কোন ঝড় বয়ে যাবে ওদের উপর দিয়ে। বহুদিন পর আজ রৌনক বাড়িতে ফিরেছে। প্রতিবার রৌনকের বাড়িতে ফেরা একটা উপলক্ষ বানিয়ে উদযাপন করা হয়। চমৎকার সব খাবারের ঘ্রাণে মম করে পুরো বাড়ি। রৌনকের লজ্জা লাগে ভীষণ। ভাবিটা যে কি করে না, সব কিছুতেই তার বাড়াবাড়ি। রৌনকের ধারণা তার ভাবির সবচেয়ে প্রিয় কাজ রান্না করা। পারলে সমস্তটা দিন সে রান্নাঘরে ব্যয় করে। কথাটা অবশ্য মিথ্যে নয়। হাসনা আসলেই রাঁধতে পছন্দ করে। নিত্য নতুন খাদ্যের পদ রান্না করে বাড়ির সদস্যদের খাওয়ানো তার শখের মতো। শখটাকে প্রাধান্য দেয় সকলে। একবার খেলে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। হাসনার রান্নাকে না বলার অবকাশ নেই। খাদ্যরসিক পরিবারের মেয়ে, রান্নার এত ভ্যারাইটি শিখেছে সে নিজের মায়ের কাছে। মায়ের হাত পেয়েছে মেয়ে। বাড়ি ফিরে আজ দীর্ঘ কয়েক মাস পর রৌনক সামনাসামনি হয়েছে তার বাবার সাথে। এতদিন তো বাবা গ্রামে ছিলেন, ফিরেছেন বেশি দিন হয়নি। সাধারণ সম্পাদক হওয়ার খবরটা তার কানেও গেছে। খুশি হয়েছে নাকি অখুশি বোঝা যাচ্ছে না, তবে সাবধানে চলাফেরা করতে সতর্ক করে দিয়েছেন। সতর্কতা বাক্য হোক, এতেও রৌনক খুশি। রাজনীতিতে আসার পর বাবার সাথে তার অদৃশ্য একটা দূরত্বের সৃষ্টি হয়েছে। দিনকে দিন এই দূরত্ব বাড়ছে বই কমছে না। শাহজাহান সাহেব বিচক্ষণ মানুষ। পলিটিক্সের ক্ষেত্রটাতে পুত্রের ইমেজ কতখানি নিট অ্যান্ড ক্লিন তা তার অজানা নয়। তার মতো সহজ অসাধারণ মানুষের ঘরে অস্ত্রধারী ছেলের বাস, এই বিষয়টা তিনি মানতে পারেন না। ছেলেদের এমন জীবন তিনি মোটেই চাননি। বড় ছেলেটাও তো এরকম সৃষ্টি ছাড়া ছিল না। রৌনক তবে কার মতো হয়েছে? তার ছোট চাচার মতো? শাহজাহান সাহেবের ছোট ভাই ছিলেন এমন, রৌনকের মতো সৃষ্টি ছাড়া। রাজনীতির নেশায় ডুবে একসময় ঘর ভাড়িয়ে ছেড়েছিল ওই ছেলে। পড়াশোনা বন্ধ করে দিয়েছিল। শেষের দিকে এমন শোচনীয় অবস্থা হয়েছিল, এরপর তো রোগে শুকিয়ে মরল ছেলেটা। রক্ত কথা বলে। ছোট পুত্রকে নিয়ে ওই ভয়টা কাজ করে শাহজাহান সাহেবের মধ্যে। বাপ হয়ে রেগে ধমকে ফেরানোর চেষ্টা করেছিলেন, একদা সফল হননি। তখন থেকে ছেলের সাথে বাপের দূরত্ব। এই দূরত্ব কভু কমবে কিনা বলা যায় না, তবে দুজনেই চায় দূরত্ব কমুক। কোনো জাদু বলে কমুক। রাতের খাওয়া দাওয়া শেষে বেশ কিছুটা সময় আশিকের সাথে হাসি তামাশায় মত্ত রইল রৌনক। সবসময় চাচাকে কাছে পায় না বাচ্চাটা, আজ পেয়েছে। ঘুমোতেই চাইছিল না একদম, কিন্তু সারাদিন খেলাধুলো করে ক্লান্ত হয়ে গেছে। ছোট্ট শরীরে কতটুকু কুলোই। চাচার বুকে শুয়ে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। হাসনা অবশ্য নিয়ে যেতে চাইছিল, রৌনক দেয়নি। আশিক ঘুমানোর পর বাড়িটাতে ঝুপ করে নিস্তব্ধতা নেমে এলো। প্রতিদিন এমনটাই হয়, হাসনারা অভ্যস্ত। তবে রৌনকের এতখানি নিস্তব্ধতায় অদ্ভুত লাগছিল। রাতের পর রাত ঘুমায় না সে। ঘুমহীন রাত্রির নিগুড় নৈশব্দতা এতদিনে অভ্যাস হয়ে যাওয়ার কথা, কেন যে হয় না। বিছানায় অলস শুয়ে এসে পাঁচগুবি ভাবনায় ডুবে যাচ্ছিল রৌনক। এলেবেলে ভাবনার মাঝে সিগারেট খেতে পারলে ভালো লাগতো বোধ হয়, কিন্তু আশিক আছে পাশে। ছোট বাচ্চাদের আশেপাশে সিগারেট ধরানো অশুভন লাগে। সিগারেট শব্দটা মাথায় এলে অদ্ভুতভাবে তৃষ্ণা কয়েক গুণ বেড়ে গেল রৌনকের। না, সিগারেটের দিক থেকে মাইন্ড ডাইভার্ট করা অবশ্যম্ভাবী, নইলে কখন কন্ট্রোললেস হয়ে পড়বে। মুখে চড়াতেও শব্দ করে উঠে বসলো রৌনক। কি করবে ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো উপমার জন্য একটা চিঠি লিখলে কেমন হয়। সে কবে থেকে একটা চিঠির জন্য তার প্রিয়তমা তরপাচ্ছে। হুট করে চিঠি হাতে গুজে দিয়ে তাকে চমকে দিলে কেমন হবে বিষয়টা? দারুণ হবে নিশ্চয়ই। নিজ মনে হেসে টেবিল ল্যাম্প জ্বেলে নিঃশব্দে চেয়ার টেনে বসলো রৌনক। চিঠির বাহানায় বহুদিন বাদে ধুলো পড়া বই খাতাগুলো হাত দিয়ে ছোঁয়া হলো। রানিং স্টুডেন্ট, তবু বই খাতায় ধুলো স্তর পড়ে গেছে। আসলে নামে মাত্র ছাত্র সে। ক্লাস নেই, পড়াশোনা নেই, কেবল পরীক্ষাগুলো দিয়ে আসে। তখন যা পড়া হলে হয়, নইলে বই ছুঁই কবে। কেরিয়ার নিয়ে বোধহয় কোনো ভাবনা নেই রৌনকের, নাকি আছে কে জানে।
অজানা কারণে রনকের বুক চিরে বেরিয়ে এলো প্রলম্বিত দীর্ঘশ্বাস। সময় নষ্ট না করে বই খাতা নিচ থেকে চিরুনি অভিযান চালিয়ে বের করে আনলো এক রঙিন কাগজের ডায়েরি। বহুদিন পর অস্ত্র ছেড়ে কলম ধরলো রনক। বিজ্ঞরা বলেন অস্ত্র দিয়ে শুধু একজন মানুষকে ঘায়েল করা সম্ভব, আর কলম দিয়ে লাখ। তবে আজ কলমের জোরে শুধু একজনকেই ও ঘায়েল করতে চায়, ওর প্রিয়তমাকে। মার্জিনে সুসজ্জিত ডায়েরির একটা পাতা বের করে ঠোঁট টিপে মৃদু হেসে কলম দিয়ে লিখতে শুরু করলো। প্রিয়তমা, কি লিখবো তোমায়? চিঠি লেখার অভ্যেস যে আমার একদম নেই। প্রেমিক হয়েও আমি শতভাগ প্রেমিক নই। প্রেমের ভাষা জানি না, কিভাবে প্রেমিকাকে আদর করে সম্বোধন করতে হয়, কিভাবে খাঁটি প্রেমিকের মতন আচরণ করতে হয়, কিচ্ছু জানি না। শুধু জানি আমার মরুভূমির মতো জরাজীর্ণ জীবনে এক পশলা সুখ বৃষ্টি হয়ে এসেছো তুমি। দীর্ঘদিনের নিষ্প্রাণ দেহটা তোমার প্রেম সঞ্জীবনী দ্বারা জীবন্ত হয়ে উঠেছে। আমার অষ্টাদশী প্রিয়তমা, আমার চঞ্চল জলফরিং, তুমি কি জানো তোমার উচ্ছলতা সারাবেলা আমায় কেমন আচ্ছন্ন করে রাখে, আন্দোলিত করে বুকের ভেতরের আমার অদৃশ্য মাংসপিণ্ডটাকে। শুদ্ধ ভাষায় যাকে বলে হৃদয়। আমি হয়তো জানি না চিঠির বিপরীতে একটা চিঠি কি করে লিখতে হয়, গুছিয়ে কি করে বলতে হয় ভালোবাসার কথা। শুধু এতটুকু জানি, চঞ্চল ফড়িংটার মধ্যে আমি নতুন করে বাঁচার উদ্দীপনা পাই, নতুন এক আমিত্বকে পাই। আমার পাগলিনী প্রিয়তমা, দেরি করে চিঠি লিখছি বলে মান করো না। জেনে রেখো, তুমি আমার সমস্ত সুখের কেন্দ্রবিন্দু। তুমি হিনা, আমি রিক্ত, নিঃস্ব। এক জীবনে আকণ্ঠ ভালোবাসার তৃষ্ণায় ডুবে থাকা আমার তৃষ্ণা মেটে তোমার কণ্ঠে ভালোবাসি শব্দটা শুনে। করুণা করে হলেও চিঠি দিও প্রিয়তমা, বলো ভালোবাসি। ইতি, তোমার মাস্তান প্রেমিক। রৌনককে ইদানিং একটা মেয়ের সাথে দেখা যাইতেছে বস। লোকে বলা বলি করে মেয়েটা নাকি ওর প্রেমিকা। স্টাডিতে বসে ব্যবসায়িক কিছু ফাইলপত্র ঘাটছিলেন আনিস শেখ। তোর মধ্যে ওই খবর এলে কাজে কিছুটা বিঘ্ন ঘটল। তবে পূর্ব ধারণা মিলে যাওয়ায় বিশেষ বিস্ময় ভাব ফুটে উঠতে দেখা গেল না আনিসের চেহারায়। বিনিময়ে অল্প ঠোঁট টেনে এক পেশে হাসলো। ফাইল থেকে মনোযোগ না সরিয়ে প্রশ্ন করলো, মেয়েটাকে খোঁজ খবর নিয়েছিস? খোঁজ খবর চলছে বস। উল্লেখযোগ্য তেমন কিছু পাওয়া যায়নি। কেবল এতটুকু জানা গেছে কারমাইকেল কলেজে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে পড়ছে মেয়েটা। ছাত্রী ভালো, ওর মামা একই কলেজের কেমিস্ট্রি প্রফেসর। এমন ভাঙা ভাঙা খবর নিয়ে এলে তো চলবে না। ওর পুরো জন্ম পরিচয় আমার চাই। যত দ্রুত সম্ভব সব ডিটেলস নিয়ে আমার সামনে উপস্থিত হবে, বুঝতে পেরেছিস? চশমার ফ্রেমের উপর দিয়ে কড়া চোখে তাকিয়ে কথাটা বললে সবিনয়ের সম্মতিসূচক মাথা দোলালো বাহক ছেলেটা। হাত নেড়ে ওকে প্রস্থানের ইশারা করে পুনরায় ফাইলে মনোযোগী হওয়ার চেষ্টা করলো আনিস। যদিও শতভাগ সফল হলো না। দৃষ্টিজোড়া ফাইলে নিবদ্ধ রাখলেও কাজ বিমুখ মস্তিষ্ককে ইতিমধ্যে রৌনক ভাবনা একটু একটু করে দখল করে নিতে শুরু করেছে। ওর আনুগত্য বলে পানি এখনো মাথার উপর চলে যায়নি। সময় থাকতে স্রোতের গতিপথ পাল্টে দিতে হবে। নিজের মুঠোয় নিয়ে আসতে হবে রৌনককে। এই মুহূর্তে রৌনকের সমকক্ষ তল্লাটে কেউ নেই। ওকে হাতছাড়া করলে বিরাট লস। আনিস শেখ সহজে লসের মুখ দেখতে চায় না। লাভের পথে দাঁড়াতে চাওয়ার কারণগুলোকে পরিপূর্ণতা পাওয়ার আগেই উপড়ে ফেলে দেয়। এ কাজে সে সিদ্ধহস্ত। এবারেও নিয়মের ব্যথায় ঘটবে না নিশ্চয়ই। পুরনো রৌনককে ফিরিয়ে আনতে হলে ওর পরিবর্তনের কারণটাকে মুছে ফেলতে হবে চিরতরে। না, দেরি করা চলবে না। দিন কয়েক দেখবে, না হয় ছেলেগুলো দ্বারা না হলে নিজে একটা ব্যবস্থা করে নেবে। আজ বাড়িতে পার্টির লোকজন আসবে, বিনা প্রয়োজনে নিচে নামবি না। সময়ের মধ্যে খাওয়া দাওয়া সেরে নে। যে কোনো দরকারে অভ্রকে বলবি, বুঝতে পেরেছিস? কলেজ থেকে ফিরে মাত্র জামা কাপড় ছাড়ার পরিকল্পনা করছিল উপমা। হঠাৎ সেজু ভাইয়ের ডাক। কোনো রকম হাত মুখে পানি দিয়ে খুলে রাখা অ্যাপ্রন পুনরায় গায়ে দিয়ে ছুট লাগালো ভাইয়ের ঘরের দিকে। এরপরে উপরোক্ত কথাগুলো। কিরে, জবাব দিস না কেন? পুনর্বার ভাইয়ের ডাসবাড়ি কণ্ঠস্বর ভেসে এলে ভ্রুজোড়া সংকুচিত করে তার দিকে তাকালো উপমা। কোমরে হাত রেখে শুধালো, কেন নিচে গেলে ক্ষতি কি? এত কিছুর ব্যাখ্যা তোকে দিতে পারবো না। বলেছি যখন বাইরে যাওয়া বারণ তো বারণ, এর উপর আর কথা হবে না। ওমা, ভাবি একা হাতে অতগুলো কাজ করবে কিভাবে? এখনো তো তার পা সারেনি। মুখমণ্ডলে একরাশ অসন্তোষ ফুটিয়ে বলল উপমা। বিপরীতে অতনুকে তেমন ভাবুক দেখালো না। খুব স্বাভাবিকভাবেই সে জানালো,
কাজের জন্য লোক রাখা হয়েছে, ওসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তোকে যেটা আদেশ করা হয়েছে সেটা শুধু পালন কর। উফ ভাইয়া, কি যে ভাবো তুমি মাঝে মধ্যে। ঠিক আছে, যাব না নিচে। ভাইকে আর কথা বলার সুযোগ না দিয়ে বিরস বদনে ঘর ছেড়ে বেড়ে গেল উপমা। ওর প্রস্থানের দিকে তাকিয়ে সংক্ষিপ্ত শ্বাস ছাড়ল অতনু। পার্টি আর পরিবারকে আলাদা রাখার চেষ্টা করলেও সব সময় তা সম্ভব হয়ে ওঠে না। অতনুর একটা বোন আছে, এ কথা অনেক কম মানুষের জানা। পার্টির লোক তো জানে না বললেই চলে। পলিটিক্সে পারিবারিক বিষয় আসবে না, স্বাভাবিক। এছাড়া রঞ্জু সাহেবের করা হুকুম, পলিটিক্সের নোংরামি এই চৌকাট মারাতে পারবে না। বাড়িতে একটা কিশোরী মেয়ে বেড়ে উঠছে, ওর উপর এসবের বাজে প্রভাব পড়তে পারে। পক্ষপাতদুষ্ট সমাজ একটা মেয়ের বেলায় বরাবরই ভীষণ করা। ভালো ঘর সংসার কিংবা জীবন চাইতে হলে নিট অ্যান্ড ক্লিন ব্যাকগ্রাউন্ড থাকা দরকার, নইলে জীবন বরবাদ। অনুরা মেয়ে মানুষ সম্মানের সাথে বেঁচে থাকে এমন গল্প কদাচিৎ শোনা যায়। সব বিষয়ে মতের পার্থক্য দুজনের প্রবল হলেও কেবল এই বিষয়টাতে বড় বাবার বিপক্ষে কোনরূপ উচ্চবাচ্য বোধহয় করেনি অতনু, কারণ সে নিজেও অবগত কোন পর্যায়ের মানুষের সাথে তার নিত্য ওঠা বসা। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।